আসসালামু আলাইকুম সবাইকে। ওকে দেখি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা দেখো, আজকের এই ভিডিওতে এই ক্লাসে আমরা ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 12 করব। দেখো আমরা হচ্ছে অলরেডি শেষের দিকে চলে আসছি, 11টা চ্যাপ্টার শেষ না, আমরা চ্যাপ্টার 12-এ বলতে গেলে এইটাই আমাদের শেষ চ্যাপ্টার। পরবর্তীতে আরও 2টা চ্যাপ্টার থাকবে, এগুলো জাস্ট এমসিকিউ দেখাই দিলে হয়ে যাবে। সো দেখো আমরা শুরু করি তাইলে। ফার্স্টেই কি বলছে আমাদের, তোমরা তো জানো ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজে আমাদের টার্গেট ছিল 600 এমসিকিউ সলভ করার। আমরা অলরেডি 572 নাম্বার এমসিকিউতে চলে আসছি, ঠিক আছে। ওকে, সো দেখো বলছে দুটি চুম্বকের সমমেরুদ্বয় কাছাকাছি আনলে পরস্পরকে কি করবে। সমমেরুদ্বয় মানে কি? চুম্বক তো তুমি বুঝো, একটা চুম্বক মনে করে যে দুইটা চুম্বক আছে, তো দুইটা চুম্বকের কি থাকে ভাইয়া? এটাতে মনে করো নর্থ পুল থাকে, সাউথ পুল থাকে, ঠিক আছে। তো সেইমভাবে এটা তো সাউথ পুল নর্থ পুল আছে। তো এই যে দুইটারই যদি এক মেরু, এটার নর্থ এবং এটার নর্থ দুইটারই যদি সেম মেরু হচ্ছে আমরা নিয়ে আসি এক পাশে, তাহলে কী করে? এটা বিকর্ষণ করে। আর একটা যদি নর্থ হয় আর একটা যদি সাউথ হয়, দেখো এইখানে কি করবে? এখানে বিকর্ষণ হবে, এখানে কি হবে? বিকর্ষণ হবে। আর যদি এটা নর্থ না হইয়া এটা সাউথ হইতো এবং এটা নর্থ হইতো, মানে বিপরীত মেরুতে যদি পাশাপাশি আনতো তখন আকর্ষণ হইতো, ঠিক আছে। আর সময়মেরু কাছাকাছি আনলে কী হবে ভাইয়া? বিকর্ষণ হয়। আর ভিন্ন ভিন্ন মেরু কাছাকাছি আনলে কী হবে? আকর্ষণ হবে। সো দুটি চুম্বকের সমমেরুদ্বয় কাছাকাছি আনলে পরস্পরকে কী করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। পরস্পরকে কী করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, ঠিক আছে। তো এরপরে আসো, এরপরে কি বলছে? চৌম্বকত্ব নিচের কোনটির সাথে সরাসরি সম্পর্কিত? দেখো চৌম্বকত্ব নিচের কোনটির সাথে সরাসরি সম্পর্ক মনে রাখবা। চৌম্বকত্ব বিদ্যুৎ প্রবাহের সাথে সরাসরি সম্পর্কিত, কারণ বিদ্যুৎ প্রবাহিত হইলে ওইটা থেকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমরা এই চ্যাপ্টারে এইটাই দেখে আসতেছি যে বিদ্যুৎ প্রবাহিত হইলে ওই ইলেকট্রিক ফিল্ডের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে। সো বিদ্যুৎ প্রবাহের সাথে চৌম্বকত্ব সরাসরি সম্পর্কিত, ঠিক আছে, বুঝছো। এরপরে আসো, একটি তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত সেই তারের চারপাশে কোন ক্ষেত্র তৈরি হয়? বলছে একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেই তারের চারপাশে কি তৈরি হয়? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। দেখো বিদ্যুৎ প্রবাহিত হইলে ইলেকট্রিক বা হচ্ছে আমাদের তড়িৎ যেটা আছে ওইটা প্রবাহিত হইলে এর চারপাশে কি হয়? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, চৌম্বক ক্ষেত্র। ম্যাগনেটিক ফিল্ডের বাংলা কি? চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট হয়, ঠিক আছে, বুঝছি। সলিনয়েডের পাক সংখ্যা বৃদ্ধি কি করলে হলে কি হয়? দেখো সলিনয়েড তো বুঝো, যে পেঁচাই যেটা ক্রিয়েট করে, তো ওইটার পাক সংখ্যা যত বেশি হবে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য তত বৃদ্ধি পাবে। এই প্রাবল্যটা পাক সংখ্যার উপর ডিপেন্ড করে, যত বেশি পাক দিতে পারবা তত বেশি প্রাবল্য ক্রিয়েট হবে, ঠিক আছে। তো সলিনয়েডের পাক সংখ্যা যত বেশি হবে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। কোন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কমবে? দেখো প্রাবল্য কমবে কোন ক্ষেত্রে? যদি হচ্ছে আমরা সলিনয়েডের পাক সংখ্যা কমাই, পাক সংখ্যা কমাইলে কি হবে? প্রাবল্য কমবে। এবং এখানে কি বলছে? তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে না, শক্তিশালী চুম্বক ব্যবহার করলে না, আমাদের প্রাবল্য কমবে কোন সময়? যখন হচ্ছে পেজ সংখ্যা ঠিক রেখে সলিনয়েডের, আচ্ছা। সো এখানে দেখো পাক সংখ্যা বৃদ্ধি করলে বলছে। সো আমরা দেখছি চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়বে পাক সংখ্যা বৃদ্ধি করলে, বাট এখানে কমবে কখন? পাক সংখ্যা বৃদ্ধি করলে তো কমবে না। আরেকটা আছে, দেখো আমরা যদি পেজ সংখ্যা ঠিক রেখে যদি সলিনয়েডের দৈর্ঘ্য বৃদ্ধি করি, ঠিক আছে, যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি তাইলে কিন্তু আমাদের প্রাবল্য কমবে। সো পেজ সংখ্যা যদি ঠিক রাখি, দেখো পেজ সংখ্যা মনে করে এখানে 10টা পেজ আছে, তো এটা ঠিক রেখে আমি এটা যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি, এটাকে যদি স্প্রেড করি, একটা জিনিস দেখো, এই যে এখনো বুঝে ফেলবা, এটাকে যদি হচ্ছে আমি স্প্রেড করি তাহলে এই যে এটাতে ফাঁক ক্রিয়েট হয়ে গেছে না, তখন আমাদের আগের যে ক্ষেত্রফলের মধ্যে যতটা পাক ছিল এখন তো ওই ক্ষেত্রফলের মধ্যে ততটা পাক নাই, এটা স্প্রেড হয়ে গেছে, তখন হচ্ছে প্রাবল্য কমে যাবে। তখন কি হয়ে যাবে? প্রাবল্য কমে যাবে। সো এটাই আনসার। এরপরে তড়িৎ চৌম্বক আবেশ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর কোনটি? দেখো তড়িৎ চৌম্বক আবেশে কি করে? তড়িৎ চৌম্বক আবেশে তোমার হচ্ছে বিদ্যুৎ শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তর করে। তড়িৎ চৌম্বক আবেশ এটা কি করে? বিদ্যুৎ শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তর করে, এবং এটার উপর ভিত্তি করে আমাদের ট্রান্সফরমার ক্রিয়েট হয়েছে নাকি? বিদ্যুৎ শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তর করে তড়িৎ চৌম্বক আবেশ। চোখের ভেতর লোহার গুঁড়া ঢুকলে তা বের করার কাজে কি ব্যবহার করা হয়? তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয়। লোহার টুকরা ঢুকলে তা তড়িৎ চৌম্বক দিয়ে বের করা হয়, ঠিক আছে। চৌম্বক দিয়ে ওইটা টান মারে বের করে আনা যায়, কারণ চৌম্বক কি করে? এটাকে আকর্ষণ করবে। তো চোখের ভেতর লোহার গুঁড়া ঢুকলে তা বের করার কাজে কি ব্যবহার করা হয়? তাড়িৎ চৌম্বক, ঠিক আছে, তাড়িৎ চৌম্বক। কোনটিতে তড়িৎ মোটর ব্যবহার হয়? মনে রাখবা তড়িৎ মোটর ব্যবহার করা হয় কোনটাতে? বৈদ্যুতিক পাখায়। দেখবা বৈদ্যুতিক পাখার মধ্যে মোটর থাকে না, কালো রঙের একটা কি বলে
বৈদ্যুতিক পাখায় হচ্ছে কি করা হয়, তড়িৎ মোটর ব্যবহার করা হয়। সো এরপরে আসো জেনারেটরে যে কাঁচা লোহার পাতের উপর একটা তারের আয়তাকার কুণ্ডলী তাকে কি বলা হয়? আর্মেচার বলা হয়। ভালো করে মনে রাখবা, জেনারেটরে যে কাঁচা লোহার পাতের উপর একটা তারের আয়তাকার কুণ্ডলী থাকে, ওই আয়তাকার কুণ্ডলীটাকে আর্মেচার বলা হয়। ওই আয়তাকার কুণ্ডলীকে কি বলা হয়? আর্মেচার। তড়িৎ মোটরের চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কিভাবে বাড়ানো যেতে পারে? দেখো, প্রাবল্য বাড়ানো যাবে পাক সংখ্যা বৃদ্ধি করলে, কয়েলের পেঁচার সংখ্যা বৃদ্ধি করলে। ঠিক আছে, দেখছো তড়িৎ মোটরের শক্তির রূপান্তর কোনটি? একটু আগেই দেখছি তড়িৎ মোটরে কি করে? মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। যে মোটর কি করে দেখবা, লাইক একটা মোটর দিয়ে মনে করো আমি পানির মোটর আছে না, ওইটাতে আমরা কি ইউজ করি? তড়িৎ ইউজ করি। ওইটার জন্য কি করে? সে মাটির নিচ থেকে পানি তুলে। সো আমরা এখানে তড়িৎ ইউজ করতেছি, বিদ্যুৎ ইউজ করতেছি। সো ওইটা দিয়ে সে কি করতেছে? ওইটা মানে সে মাটির নিচ থেকে পানি তুলতেছে, ওইটা কি করতেছে? যান্ত্রিক কাজ করতেছে না। সো এই যে তড়িৎ মোটর যেটা আছে, এই তড়িৎ মোটর দিয়ে আমরা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি। এই ফ্যানের ক্ষেত্রে চিন্তা করো, ফ্যানকে আমরা কারেন্ট দিতেছি, ঠিক আছে, ফ্যানকে আমি কি দিতেছি? কারেন্ট দিতেছি। সে কি করতেছে? ঘুরে আমাদেরকে বাতাস দিতেছে। এটা কি করতেছে? যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়ে যেতেছে তড়িৎ শক্তিটা। ঠিক আছে, এটাই তড়িৎ মোটরের কাজ। আর জেনারেটরের কাজ মনে রাখবা, তড়িৎ মোটরের কাজ দেখলাম তড়িৎ শক্তি টু যান্ত্রিক শক্তি, আর যান্ত্রিক শক্তি টু তড়িৎ শক্তি একটা আছে না, এটা হচ্ছে জেনারেটরের কাজ। জেনারেটর দেখবা, জেনারেটরে যান্ত্রিক শক্তি মানে তেল দিয়ে কি করে? এটা ঘুরে এখান থেকে তড়িৎ শক্তি আমরা করতে পারি। সো জেনারেটর কি করে? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। বুঝছি? এরপরে লুপকে গুণায়মান রাখার জন্য তড়িৎ মোটরে কি ব্যবহার করা হয়? কম্যুটেটর। এটা তো আর সবাই জানো, এই চ্যাপ্টারে এটা হলো ফেমাস, যে লুপকে গুণায়মান রাখার জন্য তড়িৎ মোটরে কি ব্যবহার করা হয় ভাইয়া? কম্যুটেটর ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কম্যুটেটর। ঠিক আছে, ওকে। এরপরে আসো এরপরে বলছে দেখো, তার কুণ্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহের কি করবে? তার কুণ্ডলীর পাক যদি বাড়াও তাহলে তড়িৎ প্রবাহ কি বাড়বে। পাক বাড়াইলে তড়িৎ প্রবাহ বাড়বে। ঠিক আছে, পাক যদি বাড়াও তড়িৎ প্রবাহ বাড়বে। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে বলা হয় তাড়িৎচুম্বক আবেশ। কি বলা হয়? তাড়িৎচুম্বক আবেশ। ঠিক আছে, এই যে আহিত বস্তু দ্বারা অনাহিত বস্তুকে আহিত করার প্রক্রিয়াটি হচ্ছে তড়িৎচুম্বক আবেশ। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকেও তড়িৎচুম্বক আবেশ বলা হয়। ঠিক আছে, কোন বিজ্ঞানী প্রথম দেখিয়েছিলেন পরিবাহী লুপের ভেতর দিয়ে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করা হইলে ইএমএফ তৈরি হয়? ইএমএফ মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি। এটা কোন বিজ্ঞানী দেখাইছে? বিজ্ঞানী ওয়ারস্টেড। বিজ্ঞানীকে ওয়ারস্টেড, এটা মনে রাখবা। কোন বিজ্ঞানী দেখাইছে? বিজ্ঞানী ওয়ারস্টেড। কোন বিজ্ঞানী প্রথম দেখাইছে যে পরিবাহী লুপের ভেতর দিয়ে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করা হইলে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়? কে? ওয়ারস্টেড। ঠিক আছে, এরপরে আসো জেনারেটরের কাজ কি? জেনারেটরের কাজ হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর। একটু আগে আমরা পড়ছি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর। ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কেই রূপান্তর করে কোনটা? ভোল্টেজ ও তড়িৎ প্রবাহের উভয়কেই রূপান্তর করে কোনটা? উভয়কেই রূপান্তর করে ট্রান্সফরমার। এই যে ট্রান্সফরমারে দেখছি হচ্ছে আমরা, ট্রান্সফরমারের কাজ কি? সে উচ্চ বিভবকে নিম্ন বিভব করতে পারে, আর বিভব চেঞ্জ হইলে তড়িৎ প্রবাহ চেঞ্জ হয়। ঠিক আছে, পাক সংখ্যার ডিফারেন্স দিয়ে আমরা এটা করতে পারি। সো ট্রান্সফরমার তো তোমরা চিনো। ট্রান্সফরমার কীরকম থাকে? এই যে এরকম থাকে, দুইটা কুণ্ডলী থাকে, একটা মুখ্য কুণ্ডলী, এটা গৌণ কুণ্ডলী। ঠিক আছে, এই যে এটাতে মনে করা প্যাচ দেওয়া আছে, এটা মুখ্য কুণ্ডলী, এটা মনে করা একটা, এটাতে একটু বেশি প্যাচ দিই, এটা হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলী। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে আমাদের কি ভাইয়া? ট্রান্সফরমার। তো এটার মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহকে যদি আমরা আই অফ পি ধরি, মুখ্য কুণ্ডলী মানে কি? প্রাইমারি, গৌণ কুণ্ডলী মানে সেকেন্ডারি, সেই জন্য এগুলাকে এস দ্বারা লিখে, এগুলাকে পি দ্বারা লিখে। এটার ভোল্টেজ হবে বি অফ পি, এটার পাক সংখ্যা হবে এন অফ পি, এটার তড়িৎ প্রবাহ হবে আইএস গৌণ কুণ্ডলীর, তো গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হবে বিএস, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হবে এনএস, এবং এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা কি? ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজ কি? এই যে বিভবকে মানে নিয়ন্ত্রণ করা, মানে উচ্চ বিভবকে নিম্ন বিভব অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভব, উচ্চ তড়িৎ প্রবাহকে নিম্ন তড়িৎ প্রবাহ অথবা নিম্ন তড়িৎ প্রবাহকে উচ্চ তড়িৎ প্রবাহ, এইভাবে কনভার্ট করা, এটাই ট্রান্সফরমারের কাজ। সো ভোল্টেজ তড়িৎ প্রবাহ উভয় ট্রান্সফরমার নিয়ন্ত্রণ করতে পারে। এবং একটা সূত্র মনে রাখবা যে এটা ট্রান্সফরমারের, এটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী। এটা কি ভাই? এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। এটা যদি মুখ্য কুণ্ডলী হয়, এবং এটা হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলী। এটা কি? এটা হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলী। সো আমাদের মুখ্য কুণ্ডলী এটা পাইলাম, এটা পাইলাম গৌণ কুণ্ডলী। ঠিক আছে,
তো ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি আইপি হয়, ভোল্টেজ যদি বিপি হয়, পাক সংখ্যা যদি এনপি হয় এবং গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস, বিভব বিএস এবং পাক সংখ্যা যদি এনএস হয়, তাহলে এগুলোর মধ্যকার সম্পর্ক হচ্ছে এই যে বিপি বাই বিএস ইজিক্যাল টু এনপি বাই এনএস। ঠিক আছে, এই দুটো হচ্ছে পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, এবং এইগুলোর সাথে জাস্ট তড়িৎ প্রবাহটা ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, এখানে বিপি এনপি উপরে, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আইপিটা উপরে না হয়ে নিচে হবে। ঠিক আছে, যেহেতু ব্যস্তানুপাতিক। আর এখানে বিএস এনএস হচ্ছে নিচে আর এটার আইএস হচ্ছে উপরে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। দেখো বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি। শুধুমাত্র তড়িৎ প্রবাহটা ব্যস্তানুপাতিক, বাকিগুলো সমানুপাতিক। এটা থেকে দেখবো আমরা অনেক ম্যাথ করতে পারবো। এটা থেকে আমরা লিখতে পারবো যে বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস। ঠিক আছে, এটা দিয়ে ম্যাথ করতে পারবো। আমরা বিপি বাই বিএস ইকুয়াল টু আইএস বাই আইপি লিখতে পারবো। পারবো না? অবশ্যই পারবো। এটার সাথে এটা তুলনা করতে পারবো। পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, এবং এইটার মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যদি হচ্ছে আমরা এটাকে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যদি হচ্ছে আমরা পি অফ পি ধরি, দেখো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কী হবে, এই যে এটার মুখ্য কুণ্ডলীর প্রবাহ ইন্টু ভোল্টেজ। দেখো ক্ষমতা মানে কি, ক্ষমতা পি ইকুয়াল টু বিআই, এটাই তো পড়ে আসতেছি আমরা। তাহলে এই মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কী হবে, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা হবে বিপি ইন্টু আইপি। ঠিক আছে, এবং এটার গৌণ কুণ্ডলীর ক্ষমতা কী হবে, গৌণ কুণ্ডলীর ক্ষমতা হবে বিএস ইন্টু আইএস। এবং এটা মনে রাখবা যে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যা থাকে গৌণ কুণ্ডলীতেও ক্ষমতা সেম থাকে, ক্ষমতার চেঞ্জ হয় না। ঠিক আছে, এগুলো মনে রাখলে আমাদের একটু সুবিধা হবে ম্যাথ করতে। এখন আমরা ম্যাথ করতে যাব, ম্যাথ করলে বুঝতে পারবো কোনটির কার্যপ্রণালীতে তড়িৎচুম্বক আবেশকে ব্যবহার করা হয়েছে। ট্রান্সফরমারের তড়িৎচুম্বক আবেশ ব্যবহার করেছে, তড়িৎচুম্বক আবেশ ব্যবহার করে কিন্তু ট্রান্সফরমার তৈরি হয়েছে। আমি একটু আগেই এটা বলছি। ঠিক আছে, এরপরে ট্রান্সফরমার নিচের কোনটি রূপান্তর করে, ট্রান্সফরমার ভোল্টেজ তড়িৎ প্রবাহ দুইটাই রূপান্তর করে আমরা দেখতেছি। ঠিক আছে, ট্রান্সফরমার কি করে, ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ দুইটাই নিয়ন্ত্রণ করতে পারে। একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের পেজ সংখ্যা 50। কি বলছে, একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের পেজ সংখ্যা 50, সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা হচ্ছে কত, 500। ঠিক আছে, একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের পেজ সংখ্যা হচ্ছে 50, সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা 500। প্রাইমারি কয়েল দিয়ে 12 ভোল্ট এসি কারেন্ট, মানে প্রাইমারি কয়েলে 12 ভোল্ট এসি কারেন্ট দেওয়া হইলে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত। দেখো ভালো করে বুঝো, আমাদের দিছে একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল মানে কি, মুখ্য কুণ্ডলী, মুখ্য কুণ্ডলীর পেজ সংখ্যা মানে কি এনপি সমান 50। সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা, সেকেন্ডারি মানে কি এনএস, সেকেন্ডারি মানে এস না, তাহলে সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা কি হবে, এনএস। সো এনএস সমান দেওয়া আছে 500। প্রাইমারি কয়েল দিয়ে 12 ভোল্ট এসি কারেন্ট দেওয়া হলো, প্রাইমারি কয়েল দিয়ে কি দেওয়া হয়েছে, 12 ভোল্ট এসি কারেন্ট। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বের করবা, তো প্রাইমারি কয়েলের ভোল্টেজ কি হবে, বি অফ পি, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বি অফ এস, আমাকে বি অফ এস বের করতে হচ্ছে। সো এনপি এনএস দেওয়া আছে, বিএস বের করবো কেমনে, এই যে আমরা জানি বিএস বাই বিপি ইকুয়াল টু এনএস বাই এনপি। এইভাবে লিখতে পারবো না, অবশ্যই পারবো, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস যেই কথা, বিএস বাই বিপি ইকুয়াল টু এনএস বাই এনপি একই কথা। বুঝতেছো জিনিসটা, আমি বিএস বের করবো, তাহলে বিএস ইজ ইকুয়াল টু হবে, এখানে এনএস বাই এনপি আছে, এই বিপিটা গুণ হয়ে গেল। ঠিক আছে, এনএস কত, এনএস হচ্ছে এই যে এনএস সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা 500 ডিভাইডেড বাই এনপি কত, এনপি হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলীর পেজ সংখ্যা 50। ঠিক আছে, ইন্টু বিপি কত ভাইয়া, বিপি হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, এই যে 12 ভোল্ট। ঠিক আছে, এখান থেকে আমাদের সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বের হয়ে চলে আসবে। 10 আছে, 120 ভোল্ট আসতেছে, কত ভোল্ট আসতেছে, 120 ভোল্ট। বুঝছি আমরা, ওকে। সেম আরেকটা ম্যাথ দেখো, সেম ম্যাথ সব ঠিকঠাক আছে। একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের পেজ সংখ্যা 100, সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা 1000। প্রাইমারি কয়েলে 12 ভোল্ট ডিসি কারেন্ট দিচ্ছে। দেখো ডিসি কারেন্ট দিলে কিন্তু ট্রান্সফরমার কাজ করে না, ডিসি কারেন্টে ট্রান্সফরমার কাজ করে না, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বের করতে বলছে না, ডিসি কারেন্টে এসি কারেন্টে কাজ করে, ডিসি কারেন্টে কাজ করে না। সো ডিসি কারেন্ট যেহেতু উল্লেখ করে দিছে, দ্যাট মিনস এটার আনসার হবে 0। এটা সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত হবে, 0 হবে, কারণ ডিসি কারেন্টে ট্রান্সফরমার কাজ করে না। এটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা মানে কি এনপি 100 এবং ভোল্টেজ 420। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা মানে কি এনপি 100, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 420, দ্যাট মিনস ভোল্টেজ মানে কি বি অফ পি, মুখ্য কুণ্ডলী মানে পি। ঠিক আছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত হলে এর ভোল্টেজ যেতে হবে, দ্যাট মিনস গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, আমাকে পাক সংখ্যা বের করতেছে। পাক সংখ্যা মানে কি এনএস, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা।
তাহলে আমরা জানি NS/NP ইজিক্যাল টু BS/BP লিখতে পারবো না? অবশ্যই পারবো, যার সমানুপাতিক সম্পর্ক তোমার ইচ্ছা মতো বসাইও। NS উপরে লিখতে মানে ওই পাশে BS উপরে লিখতে হবে। তো এখান থেকে দেখো NS ইজিক্যাল টু কি আসবে, এখানে BS/BP আছে, NPটা জাস্ট এখানে গুণ হয়ে আসলো। ঠিক আছে, বলো বুঝছি? NS ইজিক্যাল টু কি আসছে, BS/BP ইন্টু NP। তো দেখো এখান থেকে কি আসবে ভাইয়া, NS ইজিক্যাল টু BS/BP। BS কত, এই যে আমাদের সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ 840 ভোল্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই BP কত, BP মানে কি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, ওই যে 420 দেওয়া আছে, ওই যে উপরে লেখা আছে BP 420 ইন্টু NP কি ভাইয়া, NP হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এই যে 100। সব ভাইয়া আগে থেকে লিখে রাখছি। তাহলে এখান থেকে কি পাইতেছি দেখো, এটা 2 আসবে, 200 ভোল্ট আসতেছে, 200 আসতেছে। পাক সংখ্যার কোনো একক নাই, তো পাক সংখ্যা কয়টা, 200টা পাক সংখ্যা, শেষ, এটাই আনসার। কত ইজি না ভাইয়া, বলো ইজি না? একদম ইজি। উচ্চদাপী ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটা সঠিক, এই যে আসো, উচ্চদাপী মানে হচ্ছে আরোহী ট্রান্সফরমার, উচ্চদাপী মানে হচ্ছে আরোহী ট্রান্সফরমার, এটাকে আরোহীও বলা হয় অথবা স্টেপ আপ ট্রান্সফরমারও বলা হয়। ঠিক আছে, তো জিনিসটা তোমাদেরকে বুঝাই। ঠিক আছে, জিনিসটা তোমার একটা ট্রান্সফরমার মনে করো, এটা ট্রান্সফরমার, এইটা থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হচ্ছে এটা একটা ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারের এই যে মনে করো এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এটা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা একটু বেশি দিলাম। ঠিক আছে, তো এটা ট্রান্সফরমারে যদি আমাদের বোঝা যাইতেছে যে গৌণকুণ্ডলীর যে পাক সংখ্যা বেশি বোঝা যাইতেছে না, তাহলে এটাতে আর একটু কমাই। ওকে, সো একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা মনে করো হচ্ছে NP, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা তো NS। হ্যাঁ, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ BP, গৌণকুণ্ডলীর ভোল্টেজ BS, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ IP, তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ IS। তাইলে এটা তো ট্রান্সফরমার, এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার, এটা কি, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। তো এই যে ট্রান্সফরমারটা আছে না, দেখো এই যে ট্রান্সফরমারটা আছে, জাস্ট চিন্তা করে দেখো, এই যে ট্রান্সফরমারটা আছে, তো এই ট্রান্সফরমারের কাহিনী কী হবে। তো এই যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের যদি মুখ্য কুণ্ডলী থেকে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকে, দেখো গৌণ কুণ্ডলীতে যদি মুখ্য কুণ্ডলী থেকে পাক সংখ্যা বেশি থাকে, তাইলে এটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার। এটা কি আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বা উচ্চদাপী ট্রান্সফরমার, এটা কি আরোহী ট্রান্সফরমার। যদি আমাদের গৌণ কুণ্ডলীতে মুখ্য কুণ্ডলী থেকে পাক সংখ্যা বেশি থাকে, এর কারণ কি, কারণ স্টেপ আপ ট্রান্সফরমার মানে হচ্ছে যেটার ভোল্টেজ বৃদ্ধি পায়, স্টেপ আপ, আপ মানে বৃদ্ধি পাইছে, আরোহী মানে কি বৃদ্ধি পাইছে, যেটার ভোল্টেজ বৃদ্ধি পায়। তো আমরা জানি কি ভাইয়া, পাক সংখ্যার সাথে ভোল্টেজ সমানুপাতিক সম্পর্ক, ওই যে NS/NP = BS/BP, এইভাবে না। তাইলে এটার গৌণ কুণ্ডলীতে যদি পাক সংখ্যা বেশি থাকে, তাহলে অবশ্যই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ থেকে বেশি হবে, BS = BP হবে। এটা গেল একটা। ঠিক আছে, যদি আমাদের গৌণ কুণ্ডলীর ভোল্টেজ গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে বেশি হয়, তাহলে অবশ্যই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ থেকে বেশি হবে, হবে না? এই যে BS = BP হয়েছে। এইবারে আরোহী গেল। এইবারে দেখো আমরা জানি এইগুলার সাথে তড়িৎ প্রবাহ নেগেটিভ সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে যদি এটার কারণে মুখ্য কুণ্ডলীর থেকে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি বাড়ে, পাক সংখ্যা বাড়ার ফলে যদি ভোল্টেজ বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই তড়িৎ প্রবাহ কমবে, কারণ এইগুলার সাথে দেখো তড়িৎ প্রবাহ বিপরীত সম্পর্ক। NS/NP = হবে IP/IS, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি ভাইয়া, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এজন্য BS যদি BPর চেয়ে বেশি হয়, তাহলে এখানে তোমার হবে IS IPর থেকে কম হবে। তো এই যে তিনটা মানে হচ্ছে শর্ত দেখছি, এই তিনটা শর্তর জন্য আমাদের এটা আরোহী ট্রান্সফরমার হয়। যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে বেশি হয়, গৌণ কুণ্ডলীর বিভব মুখ্য কুণ্ডলীর বিভব থেকে বেশি হয়, অথবা যদি গৌণ কুণ্ডলীর প্রবাহ মুখ্য কুণ্ডলীর প্রবাহ থেকে কম হয়, তখন এটা হয় আমাদের আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, তো এটা কি হবে আনসার, এটা আনসার হবে এই যে এটা। আমাদের কোন সময় এটা উচ্চদাপী ট্রান্সফরমার হবে, এই যে NS > NP, এই শর্ত আছে এখানে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, BP > BS দিছে, দেখো মানে BS > BP এর কথা এটা হয় নাই। ঠিক আছে, IS > IP এর কথা, এখানে IP > IS দিয়ে দিছে, হয় নাই। আর P of P > PS দিছে, এটা মানে কি প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, এটা গৌণ কুণ্ডলীর ক্ষমতা। আমরা জানি দুইটার ক্ষেত্রে ক্ষমতা সবসময় সমান হয়, এখানে বড় ছোট হয় না, দেখবেন সেটাও বল। ঠিক আছে, এরপরে আসো, একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 10 ভোল্ট, দ্যাট মিনস B of P, এবং প্রবাহ 6 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস I of P। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট, দ্যাট মিনস কি ভাইয়া, B of S। গৌণ কুণ্ডলীর প্রবাহ বের করতে বলছে I of S। তাহলে আমরা জানি IS/IP, যেটা বের করতে হলো এটা উপরে দিয়ে দিও। IS/IP = কি হবে, এটার সাথে ভোল্টেজের বিপরীত সম্পর্ক।
তড়িৎ প্রবাহের সাথে ভোল্টেজের বিপরীত সম্পর্ক, তাহলে আইএস বাই আইপি ইজিক্যাল টু হবে বিপি বাই বিএস। আইএস বাই আইপি ইজিক্যাল টু কি হবে বিপি বাই বিএস। তাহলে এখান থেকে দেখো আইএস ইজিক্যাল টু পাবা বিপি বাই বিএস আছে, এই আইপিটা এখানে গুণ হয়ে আসছে। তাহলে দেখো বিপি বাই বিএস, বিপি কত 10 ভোল্ট, 10 ভোল্ট ডিভাইডেড বাই বিএস কত, বিএস হচ্ছে আমাদের 20 ভোল্ট, ঠিক আছে, ইনটু আইপি কত, আইপি হচ্ছে আমাদের 6 অ্যাম্পিয়ার। সো এই যে আইপি 6 দেবো, তাহলে এখান থেকে কি আসে দেখো 3 অ্যাম্পিয়ার আসতেছে। কত অ্যাম্পিয়ার আসতেছে 3 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার। শেষ, এটাই আনসার গৌণকুণ্ডলীর প্রবাহ। বুঝছি, চিত্র অনুযায়ী বিএস বের করতে হচ্ছে। সো বিপি দেওয়া আছে, এনএস এনপি সব দেওয়া আছে, বিএস বের করতে হচ্ছে। হ্যাঁ, কত ইজি, বিএস বাই বিপি ইজিক্যাল টু এনএস বাই এনপি, ঠিক আছে। সো এটা থেকে লিখতে পারবো বিএস ইজিক্যাল টু এনএস বাই এনপি আছে, এই বিপিটা গুণ হয়ে গেল, ঠিক আছে। এনএস বাই এনপি না, এনএস কত 1000 ডিভাইডেড বাই এনপি কত, এনপি হচ্ছে 40 ইন্টু বিপি কত, বিপি হচ্ছে 220 ভোল্ট। তো এটা একটু হিসাব করি, আমরা হিসাব করে দেখো কত আসে। 1000 বাই 40 220, সো এটা আসতেছে আমাদের 5500। এটা কত আসতেছে ভাইয়া 5500 আসতেছে এটা, বুঝছি। এটা কত আসতেছে 5500, সো 5500 ভোল্ট আসলো এটা, এটাই আনসার। এরপরে আসো স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি ভাই, স্টেপ আপ মানে কি আরোহী ট্রান্সফরমার। আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে এনএস এনপি থেকে বেশি হয়, বিএস বিপি থেকে বেশি হয়। গৌণকুণ্ডলীর প্রবাহ গৌণকুণ্ডলীর পাক সংখ্যা ভোল্টেজ মুখ্যকুণ্ডলী থেকে বেশি হয়, আর শুধুমাত্র তড়িৎ প্রবাহটা কম হয়। এটা হচ্ছে স্টেপ আপের শর্ত। কোনটা আছে এখানে, ইপি ইজ গ্রেটার দেন এনএস হয় নাই, এখানে এনএস ইজ গ্রেটার দেন এনপি হওয়ার কথা। আইপি ইজ গ্রেটার দেন আইএস, দেখো আইপি আইএস এর থেকে বড়, এটা ঠিক আছে। আইএস যদি আইপির চেয়ে ছোট হয় তাহলে এটা কি, এটা কিন্তু আমরা আইপি ইজ গ্রেটার দেন আইএস লিখতে পারি, একই কথা। এটা ঠিক আছে, এটা ভুল, এটাও ভুল, ঠিক আছে। চিত্রে এনপি 10 এনএস 50 ইএস এর মান কত, ইএস মানে হচ্ছে ওই যে ভোল্টেজই বের করতে হচ্ছে, ইএস মানে ভোল্টেজই, তড়িৎ চালক শক্তি আর কি। তো ইএস মানে কি গৌণকুণ্ডলীর ভোল্টেজ, এই যে এটা হচ্ছে আমাদের মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ, এটাকে ই অফ পি ধরো, যেহেতু এটা ইএস দেওয়া। তো সেমভাবে লিখতে পারবো ইএস বাই ইপি ইজিক্যাল টু পাক সংখ্যা দেওয়া না, তাহলে কি হবে এনএস বাই এনপি। তো আমরা বের করবো ইএস, তো ইএস ইজিক্যাল টু হবে এনএস বাই এনপি, ইপিটা এখানে গুণ হয়ে আসলো, ঠিক আছে। তো এখান থেকে দেখো এনএস বাই এনপি, এনএস কত, এনএস হচ্ছে 50 ডিভাইডেড বাই এনপি কত, এনপি হচ্ছে আমাদের 10, ঠিক আছে, ইনটু ইপি কত, ইপি কত এই যে 12 ভোল্ট, 12 ভোল্ট। সো এখান থেকে হিসাব করো 5 10 50, 5 12 60, কত আসছে 60 আসছে, বুঝছি। এই এটাতে কি হয়েছে, 0 কেন দেওয়া, এটা ইএস এর মান কত ভোল্ট, কি আছে। আচ্ছা, সো আমরা একটা জিনিস দেখছিলাম না যে আমাদের ট্রান্সফরমার ডিসি কারেন্টে কাজ করে না, এটা এসি কারেন্টে কাজ করে, এসি কারেন্টে কাজ করে। তাহলে আমাদের এই ট্রান্সফরমারটা দেখো এখানে কিসে কানেক্টেড আছে, ডিসি কারেন্টে কানেক্ট আছে। তাহলে ডিসি কারেন্টে কানেক্ট থাকলে গৌণকুণ্ডলীতে ভোল্টেজ পাবা না, তাহলে এটাতে আর ম্যাথ করে কাজ হবে না। তো এটা ভাই ফার্স্টের দিকে দেখেছিলাম না, একটা ডিসি কারেন্টে চলমান ছিল, এই জন্য আমাদের গৌণকুণ্ডলীতে ভোল্টেজ 0 আসছিল, ঠিক আছে। তো এইভাবে এটা ঠিক আছে, এই তো ঠিক আছে, এটা 0। আমি তো বলি একটা ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর ভোল্টেজ ও তারের পাক সংখ্যা কোন সম্পর্কটি সঠিক, বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস, এটাই তো সঠিক, এটা তো সূত্রই ডিরেক্ট। ট্রান্সফরমারের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, এই যে ট্রান্সফরমারের ক্ষেত্রে সঠিক হচ্ছে এই যে কি লিখছে, ইপি এনপি ইকুয়াল টু ইএস এনএস। এটা থেকে আমরা কি পাইতেছি, দেখো এটা থেকে পাবো ইপি বাই ইএস ইকুয়াল টু এনএস, এইখানে আছে এনপি ওইখানে ভাগ হয়ে যাবে, তাহলে এটা পাবো। ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস হওয়ার কথা, আমরা পাইতেছি এনএস বাই এনপি, এটা হবে না, ঠিক আছে। তো সেমভাবে এইগুলোও করবা, দেখবা এইগুলাতে সমস্যা আছে, এটাতে গিয়ে মিলবে কেমনে, এই যে ইপি আছে, ঠিক আছে, এই ইএসটা এখানে ভাগ করে আনলাম, ওই পাশে এনপি আছে, এই এনএসটা ওইটা নিচে ভাগ হয়ে নিলাম, এই যে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস আসতেছে এই সূত্র থেকে, তাহলে এটাই আনসার, ঠিক আছে, এটাই সঠিক।
গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 3 গুণ করলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, দেখো গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি 3 গুণ করি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা, তো একটা জিনিস দেখো, আমরা জানি ভাইয়া তড়িৎ প্রবাহ আর পাক সংখ্যা বলছে, তাইলে আমরা জানি ভাইয়া তড়িৎ প্রবাহ আর পাক সংখ্যার মধ্যে সম্পর্ক কি? আইপি বাই আইএস ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি। এইভাবেই তো সম্পর্কটা এইভাবেই না। আমাদের বলছে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 3 গুণ করছে, তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 3 গুণ করছে এবং মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার হিসাব বের করতে হচ্ছে। দেখো আমরা জানি গৌণকুণ্ডলীর সাথে গৌণকুণ্ডলীর তড়িৎ আর দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা সমানুপাতিক না। গৌণকুণ্ডলীর তড়িতের সাথে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা ব্যস্তানুপাতিক, আমরা এটা জানি যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বাট দেখো এখানে কার সাথে তুলনা দিছে? গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহের সাথে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বলছে। দেখো গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহের সাথে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বলছে, তাহলে এরা কি সমানুপাতিক না? সমানুপাতিক হারে বাড়বে। এটা 3 গুণ হইলে এটাও 3 গুণ হবে। অথবা তুমি এটা থেকে ম্যাথ সলভ করে বের করতে পারবা। ঠিক আছে, ম্যাথ সলভ করবে বের করতে পারবা। ঠিক আছে, কেমনে বলো? গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 3 গুণ করলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার কিরূপ পরিবর্তন হবে? তোমার এটাও 3 গুণ হবে। লাইক আমরা জানি আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। সো আমরা এটা বের করব। আমাদের কি বের করতে হচ্ছে? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কিরূপ পরিবর্তন। তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে আগে লিখি, এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু হবে আইএস বাই আইপি। জাস্ট এটা বুঝিও। তো ফার্স্টের ক্ষেত্রে দেখো আমাদের এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু কি আছে? আইএস বাই আইপি। তো আমাদের বলছে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 3 গুণ করে ফেলবো। সো আগের থেকে 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, সো এখন মনে করো আমাদের এইভাবে আছে যে আমরা আর গুণন করলে এখান থেকে পাবো, দেখো এনপি সমান আইএস বাই আইপি আছে, এই এনএসটা গুণ হয়ে গেল। এখন পাইতেছি ঠিক এইভাবে, ভালো করে বুঝো। তো এইবার আমাদের হচ্ছে এটা 3 গুণ করে ফেলবে। 3 গুণ করে ফেলে এটা কি হবে? এনপি ইকুয়াল টু, এটা যদি 3 গুণ করে ফেলে তাহলে 3 আইএস হয়ে যাবে। আর এখানে তো আইপি ইন্টু এনএস সব তো ঠিকঠাক থাকবে। সো এতটুকু তো ঠিকঠাকই আছে আগের মতো। দেখো এতটুকু তো আগের মতো ঠিকঠাকই আছে, জাস্ট এখানে 3 এড হয়েছে, মানে 3 গুণ হয়ে গেছে। ঠিক আছে, বুঝছি? ওকে। একটা আরোহী ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণকুণ্ডলীর নিচের কোনটির মান কম পাওয়া যায়? তো এটা আরোহী ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণকুণ্ডলীতে কোনটার মান কম পাওয়া যায়? আমরা দেখছি আরোহী ট্রান্সফরমারে শুধুমাত্র তড়িৎ প্রবাহের মান কমে, পাক সংখ্যাও বাড়ে, ভোল্টেজও বাড়ে, শুধুমাত্র তড়িৎ প্রবাহের মান কমে। কারণ আমরা জানি স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে আইএস ইজ স্মলার দেন আইপি। কি ভাইয়া? আইএস ইজ স্মলার দেন আইপি। সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের সবলতা নির্ভর করে কিসের উপর? সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের সবলতা নির্ভর করে সলিনয়েডের পাক সংখ্যার উপর, তড়িৎ প্রবাহের উপর, তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে না। তড়িৎ প্রবাহের উপর আর সলিনয়েডের পাক সংখ্যার উপরে, এইটাই আছে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ বেশি হইলে চৌম্বক ক্ষেত্রের সবলতা বাড়বে, সলিনয়েডের পাক সংখ্যা বেশি হলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়বে। কোন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কমবে? আচ্ছা, পাক সংখ্যা কমালে অবশ্যই কমবে। তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে আমাদের কি হবে না? চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কমবে না, বরং বাড়বে। তড়িৎ প্রবাহ বাড়াইছে, তাহলে প্রাবল্য কেন কমবে না? বুঝছি? দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ভুল আছে। পাক সংখ্যা ঠিক রেখে সলিনয়েডের দৈর্ঘ্য ব্যাদ বাড়ালে, এটা আমি আগে পড়ছিলাম, পাক সংখ্যা ঠিক রেখে সলিনয়েডের দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে প্রাবল্য কমবে। ঠিক আছে, এটা আমরা ডিরেক্ট একটা হুবহু এমসিকিউতে আসছিল। এটাই আনসার 11-3। তোমাকে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহৃত কোনটার ক্ষেত্রে? ভোল্টেজ বৃদ্ধিতে। অবশ্যই স্টেপ আপে ভোল্টেজ বাড়ে, দেন হচ্ছে তড়িৎ প্রবাহ কমে। হ্যাঁ, ঠিক আছে। স্টেপ আপে কি দেখছি আমরা? গৌণকুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ থেকে বেশি, গৌণকুণ্ডলীর প্রবাহ গৌণকুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে বেশি, জাস্ট গৌণকুণ্ডলীর প্রবাহ মুখ্য কুণ্ডলীর প্রবাহ থেকে কম। তাহলে ভোল্টেজ বৃদ্ধিতে ব্যবহার হয় এবং তড়িৎ প্রবাহ কমাতেও ব্যবহার হয়, তড়িৎ শক্তির অপচয় প্রতিরোধে। হ্যাঁ, অবশ্যই তড়িৎ শক্তির অপচয় প্রতিরোধেই আমাদের ট্রান্সফরমারটা ইউজ করি, যে আমরা কি করি? ট্রান্সফরমারের মাধ্যমে তড়িৎ প্রবাহ কনভার্ট করতে পারি। ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারি। বুঝছো? এটা 3টাই। চিত্রের আইএস 5 এম্পিয়ার আমরা হিসাব করে বের করবো। এটা 0.5 বলছে, এটা 220 ভোল্ট, এটা 22 ভোল্ট। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কি কারেন্ট? এসি কারেন্ট, আগেরটা ছিল ডিসি কারেন্ট। ওকে,
এখানে 220 ভোল্ট দেওয়া আছে, তো 220 ভোল্ট দেওয়া আছে, তারপর সেটা হচ্ছে আমাদের বি অফ পি, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। তো আমরা আইএস বের করবো, তাহলে আইএস বাই আইপি ইজ ইকাল টু কী হবে, বিপি বাই বিএস, এরকম হবে না? তাহলে এখান থেকে দেখো আইএস ইজ ইকাল টু পাবো বিপি বাই বিএস আছে, এই আইপি এখানে গুণ হয়ে আসবে, ঠিক আছে? সো বিপি বাই বিএস না, বিপি কত 220 ভোল্ট, বিএস কত, বিএস হচ্ছে 22 ভোল্ট, ইন্টু আইপি কত, আইপি হচ্ছে 0.5 এম্পিয়ার, এই যে এটা আইপি 0.5 এম্পিয়ার, মুখ্য কুণ্ডলীর প্রবাহ। তো এটা হিসাব করে আনসার বের হয়ে আসবে। এটা হিসাব করলে কত আসে, এখানে পাইতেছি 10 এটা গুণ করলে 5 এম্পিয়ার আসবে, ঠিক আছে? এনপি 500, এনপি কি 500? দেখো এখানে এনএস দেওয়া আছে 50, এনএস 50, তাহলে এনপি কি 500 আসে? দেখি আমরা একটু, এনপি বাই এনএস এগুলো কী হবে, বিপি বাই বিএস। এখান থেকে এনপি ইজিক্যাল টু পাবো বিপি বাই বিএস, এনএসটা এখানে গুণ হয়ে আসবে। তো বিপি বাই বিএস কত, বিপি হচ্ছে আমাদের 220 ভোল্ট, বিএস কত, বিএস হচ্ছে আমাদের 22 ভোল্ট, ইন্টু এনএস কত, এনএস 50 এম্পিয়ার। এটা হিসাব করে এখানে কাটলে 10 আর 50-এ 500 হয়, ঠিক আছে? ভোল্টেজ বৃদ্ধি পায়, অবশ্যই দেখো এখান থেকে না, ভোল্টেজ এখানে কমছে, এখানে ভোল্টেজ এখানে 220 ভোল্ট, এখানে 22 ভোল্ট, তাহলে ভোল্টেজ কমছে, তাহলে লেখার 2 আনসার। একটা ট্রান্সফরমারের মুখ্য গৌণ কুণ্ডলীর কয়েলের পাক সংখ্যা 100-400, এর গৌণ কয়েলের বিভব মুখ্য কয়েলের 4 গুণ। এই যে দেখো আমাদের বিভব এবং পাক সংখ্যা সমানুপাতিক, বিপি বাই বিএস ইজিক্যাল টু এনপি বাই এনএস পড়ছিলাম আমরা। তাইলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 100, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 400, দ্যাট মিনস এটা থেকে এটার 4 গুণ, তাহলে অবশ্যই গৌণ কুণ্ডলীর বিভব মুখ্য কয়েলের 4 গুণ, ঠিক আছে? মুখ্য কয়েলের প্রবাহ গৌণ কয়েলের 4 গুণ না, প্রবাহ হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা এখানে মুখ্য কয়েলের বলছে, দেখো উল্টা বলছে, দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো, গৌণ কয়েলের বিভব মুখ্য কয়েলের 4 গুণ, ঠিক আছে? আবার আমরা জানি তড়িৎ প্রবাহ হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে এখানে এনপি অনুপাত, ভালো করে বুঝো, এনপি অনুপাত এনএস যদি 100:400 হয়, ঠিক আছে? তাইলে এনপি অনুপাত এনএস এর সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে আমাদের, দেখো এই যে এনপি বাই এনএস ইজিক্যাল টু জানি হচ্ছে আমরা আইএস বাই আইপি, এটা জানি না, আইএস বাই আইপি এটা হচ্ছে আমরা জানি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো এনপি বাই এনএস, এনপি কত, এনপি 100, এনএস 400, তাহলে 100/400 ইজিক্যাল টু এখানে আইএস বাই আইপি লিখতে পারলাম। তো এখান থেকে আমরা পাইতেছি দেখো আইএস বাই আইপি, এখানে 100 দিয়ে ভাগ করলে 1/4 পাবো, 1/4 পাবো না? তাহলে এখানে আমরা কি পাইলাম, আইএস অনুপাত আইপি ইজিক্যাল টু 1:4, কি পাইছে, আইএস অনুপাত আইপি ইজিক্যাল টু কি 1:4। তাহলে দেখলাম যে গৌণ কুণ্ডলীর প্রবাহ, সরি দেখো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আচ্ছা আইএস অনুপাত আইপি যদি 1:4 হয়, তাহলে আইপি অনুপাত আইএস কি হবে, আইপি অনুপাত আইএস হবে 4:1। তাই এই যে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 4 গুণ গৌণ কুণ্ডলীর, ঠিক আছে? তো এটা দেখতে পারবা। সো মনে রাখবা, উল্টা যদি বলে, দেখো আমাদের এখানে আমরা দেখতেছি যে মুখ্য কুণ্ডলীর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 4 গুণ মুখ্য কুণ্ডলীর চেয়ে, তাই তড়িৎ প্রবাহ যেহেতু ব্যস্তানুপাতিক, তাইলে এখানে যেহেতু গৌণ কুণ্ডলীর প্রবাহ 4 গুণ হইতেছে, তড়িৎ প্রবাহ ব্যস্তানুপাতিক হওয়ায় তড়িৎ প্রবাহের মুখ্য কুণ্ডলীর প্রবাহ 4 গুণ হবে, এই যে মুখ্য কুণ্ডলীর প্রবাহ 4 গুণ হবে, ঠিক আছে? ঠিক আছে, ট্রান্সফরমারটি স্টেপ আপ ধরনের, যেহেতু এনএস বেশি, দেখো এনএস এনপি থেকে বেশি, ঠিক আছে? তাইলে অবশ্যই এটা আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে উল্টা হয় জিনিসটা, বুঝছো? যদি আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার আসতো, এটার আনসার 4টা হবে। তাইলে যদি আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার আসতো, দেখো স্টেপ ডাউন এখানে আসে নাই, যেহেতু পরীক্ষায় আসতে পারে, স্টেপ ডাউন যদি আসে তাইলে ওইটার ক্ষেত্রে আমাদের কি হয়, ভোল্টেজ কমে, তাহলে পাক সংখ্যা কমবে আর কি। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে কমবে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ থেকে কমবে, এবং তড়িৎ প্রবাহ উল্টা, গৌণ কুণ্ডলীর প্রবাহ মুখ্য কুণ্ডলীর প্রবাহ থেকে বাড়বে, এটা মনে রাখো। 22 ভোল্টের একটা বাতি 2 এম্পিয়ার বিদ্যুৎ খরচ করে। আমাদের দেশের বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভব 220 ভোল্ট। বাতিটি জ্বলার জন্য একটি উপযুক্ত ট্রান্সফরমার দরকার। বাতিটির ক্ষমতা কত বের করতে হবে? আচ্ছা ফার্স্টে বাতির ক্ষমতা, 22 ভোল্টের একটা বাতি 2 এম্পিয়ার বিদ্যুৎ খরচ করে, তাহলে এটার ক্ষমতা কি হবে? ক্ষমতা P = BI, আমরা জানি B × I। এটার ভোল্ট 22 ভোল্ট, এটার এম্পিয়ার 2 এম্পিয়ার, শেষ 44 ওয়াট ক্ষমতা, শেষ। এটা কি কোনো কোয়েশ্চেন হইল? দেখো এরপরটা একটু সুন্দর হবে। বাতিটি জ্বলার জন্য একটা উপযুক্ত ট্রান্সফরমার দরকার। ট্রান্সফরমারটির পেজ সংখ্যার অনুপাত বের করতে বলছে। কি বলছে? পেজ সংখ্যার অনুপাত। তাইলে আমাদের দেশের বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভব হচ্ছে 220 ভোল্ট, তাহলে এটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত? 220 ভোল্ট বিপি, ঠিক আছে?
আমাদের গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত হতে হবে ভালো করে বুঝো যেহেতু বাতির ভোল্টেজ কত 22 ভোল্ট তাহলে অবশ্যই আমাদের গৌণকুণ্ডলীর ভোল্টেজ 22 ভোল্ট হতে হবে বাতিটিকে চালাইতে হইলে ঠিক আছে তাহলে বলছে আমাদের ট্রান্সফরমার যেটা ইউজ করবো এটা পেজ সংখ্যার অনুপাত করতে হবে ভালো করে বুঝো আমাদের দেশের বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভব যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি বিভব মুখ্য কুণ্ডলী বিভব ওটাকে ট্রান্সফরমার দ্বারা আমি এমন জায়গায় নিব যেখানে আমাদের এই বাতিটা জ্বলবে সেই বাতিটার জন্য উপযুক্ত করতে হইলে আমাদের বাতির ভোল্টেজ 22 ভোল্ট দ্যাট মিনস আমাদের গৌণকুণ্ডলীর ভোল্টেজ এই 22 ভোল্ট করা লাগবে তো আমাদের এখন কি বলছে যে ট্রান্সফরমারটির পেজ সংখ্যার অনুপাত তাহলে এনপি অনুপাত এনএস বের করতে বলছে ঠিক আছে সো আমরা ওইভাবেই লিখি এনপি বাই এনএস ইকুয়াল টু কি হবে অবশ্যই বিপি বাই বিএস হবে তাহলে এনপি অনুপাত সরি আরো মান লিখি দেখো এনপি বাই এনএস ইকুয়াল টু কি পাইতেছি বিপি বাই বিএস না তো বিপি এখানে 220 ভোল্ট ঠিক আছে বিএস কত বিএস হচ্ছে 22 ভোল্ট তো এখান থেকে কি পাই দেখো এনপি বাই এনএস কাটাকুটি গেলে কি পাবো 20/1 তাহলে দেখো এনপি অনুপাত এনএস 20:1 আছে আচ্ছা এটা হয় নাই কেন বাতিটি জ্বলার জন্য একটা উপযুক্ত ট্রান্সফরমার দরকার ট্রান্সফরমারটির পেজ সংখ্যার অনুপাত বের করতে বলছে বাইশ দিয়ে 220 কে ভাগ দাও 220/22 আমি ভুল হিসাব করছি 10 বের হয়েছে এটা 20 না 22 দিয়ে 220 কে ভাগ করলে 10 বের হয় সরি ফর দ্যাট এটা 10 বের হয়েছে 10 যদি বের হয় তাহলে 10:1 ঠিক আছে তো ঠিকই বের হয়েছিল দেখো 22 দিয়ে 220 কে ভাগ করলে আমি 20 দিয়ে দিছি 10 হবে তাহলে এখানে কি হয়েছে 10:1 বের হয়েছে বুঝছি এই যে 10:1 এটাই आंसर একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের পেজ সংখ্যা 550 সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা এত প্রাইমারি কয়েলে 220 ভোল্ট এসি কারেন্ট দাও হইলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ এটা পারবা এটা হোমওয়ার্ক আচ্ছা এটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে 550 সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা 125 প্রাইমারি কয়েলে 220 ভোল্ট এসি দেওয়া হলো প্রাইমারি কয়েল দিয়ে সর্বোচ্চ 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে সেকেন্ডারি কয়েলে সর্বোচ্চ কত কারেন্ট প্রবাহিত হবে দ্যাট মিন্স সেকেন্ডারি কয়েলের কারেন্ট বের করতে হচ্ছে আইএস তাহলে আইএস বাই আইপি ইকুয়াল টু এনপির দুইটা এই দেখো পাক সংখ্যা দুইটা দেওয়া আছে ভোল্টেজ দিয়ে করতে পারবো না কারণ একটা ভোল্টেজ দেওয়া আছে পাক সংখ্যা দেখো প্রাইমারিরও দেওয়া আছে সেকেন্ডারির পাক সংখ্যা দেওয়া আছে প্রাইমারি মানে কি এটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এটা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা সো এখানে দেখো আইএস বাই আইপি ইকুয়াল টু আমরা কি লিখবো এনপি বাই এনএস লিখবো যেহেতু বিপরীত সম্পর্ক তো আইএস ইকুয়াল টু পাবো এনপি বাই এনএস ইন্টু এই যে আইপিটা এখানে গুণ হয়ে যাবে তো এখান থেকে এনপি বাই এনএস কে লকই গ নাম্বারটা এই যে 22 এম্পিয়ার সরি কি রে आंसर তো আসবে এনপি কত 550 ঠিক আছে এনএস কত এনএস হচ্ছে 125 ইনটু আইপি কত আইপি হচ্ছে 5 এম্পিয়ার তো এটা হিসাব করো 5 5 25 হবে নাকি 125 দিয়ে 550 কে ভাগ দিই তো 4.4 বের হয়েছে কি বের হয়েছে এটা বের হয়েছে আমাদের 4.4 এই 4.4 এর সাথে 5 যদি গুণ দাও তাহলে একটা आंसर আসবে এটা কি আমি অন্যটা ইয়ে করে বলছিলাম 4.4 টু 5 গুণ দিলে 22 এম্পিয়ার আসবে ঠিক আছে এই যে এতটুকুই ছিল আর নাই সো আমাদের কেমিস্ট্রি ফিজিক্স 12 আল্লাহর রহমতে শেষ করে ফেললাম আমাদের ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের যাত্রা প্রায় শেষ শুধুমাত্র চ্যাপ্টার 13 এবং 14 বাকি আছে ভাইয়া দিয়ে দিব ঈদের পরে আমি চলে যাব তো ওইগুলা ঈদের পরে পাবা ভালো থাকো আল্লাহ হাফেজ দেখো আমরা কতটা সলভ করছি একটা জিনিস দেখাই আমরা কিন্তু অলরেডি দেখো আমাদের টার্গেটকে ফিল আপ করে আরো বেশি সলভ করে ফেলেছি 611টা এমসিকিউ অলরেডি সলভ করছি এত এমসিকিউ যদি কেউ করে তার আর কোনো কিছু বাকি থাকবে না ইনশাআল্লাহ তো ভালো থাকো আজকে এতটুকুই দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ